যদি কখনো উইশ বা আউটডেট থাকে, এটা মূলত হচ্ছে আনরিয়াল পাস্ট অথবা আমরা আনএক্সপেক্টেড কল্পনা যেগুলো বলে এই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি। এটা একটা কমন টেকনিক আছে, খেয়াল করেন। যদি কখনো সাবজেক্ট ইউজ করেন, আপনি যদি একটা সবসময় ওয়ার ইউজ করতে হবে, এরপর নাউন অথবা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। আর যদি ভার্ব ইউজ করতে চান, অবশ্যই কুড বা মাইট ইউজ করতে হবে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, জাস্ট এটা আপনার সুবিধার জন্য দেবো, জিনিসটা আরো ইজি হয়ে যাবে। আই উইশ, আমি যদি বলি কি আই উইশ, দেখেন তো আই ওয়ার আ কিং, আমি যদি কি হতাম, রাজা হতে পারতাম। দেখেন তো ওয়ার, ওয়ার পর আমি কি ইউজ করছি এখানে, না, তারপর আমি কি ইউজ করছি এখানে, নাও ইউজ করছি। এখানে আপনি চাইলে ভার্ব ইউজ করতে পারতেন, দেখাবো। যেমন উঠে আমি যদি বলি আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমার যদি কি, আমি যদি কি করতাম, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে কি করতে পারতাম, উঠতে পারতাম। আমি যখন কুড ইউজ করছি, তখন এখানে একটা ভার্ব ইউজ করছি। আমি সেম সেন্সটাকে আমার যে ভার্ব দিয়ে করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। আপনি এটাকে আরেকভাবে করতে পারেন। আপনি পাখির মতো উঠতেছেন, তার নিজে যেটা পাখি ভাবে উঠেন, আই ওয়ার বার্ড, আমি যদি কি হতাম, পাখি হতাম, তো পাখির মতো পারতাম। দেখেন তো ঠিক ওয়ার, এদিকে আপনি কি দিচ্ছেন, নাম দিচ্ছেন। তার মানে আপনি ওয়ার ইউজ করেন, নাম অথবা অ্যাডজেক্টিভ ইউজ করেন। আর যদি মনে আপনার ভার্ব ইউজ করতে, তার কুড অথবা মাইট ইউজ করতে হবে। আমার সাজেশন থাকবে স্যার, এই ঝামেলায় না গিয়ে সবসময় ওয়ার এটা নাম ইউজ করবেন, কারণ দিন শেষে আপনি যেটা মনে রাখবেন এটা ইম্পর্টেন্ট। তো এটা মনে রাখবেন, হয়ে গেছে আপনার। এবার দেখি দো বা অলদো। দো বা অলদো থাকলে এটা ওই যে আমরা অ্যাজ বা সিন্স দ্বারা কারণ বুঝার, এটা ঠিক অ্যাজ বা সিন্স এর মতো। আমি আপনাকে একটু করে দেখিয়ে আনি এটা করার আগে। দেখেন তো স্যার, অ্যাজ বা সিন্স প্রেজেন্ট থাকলে পরে প্রেজেন্ট টেন্স, অ্যাজ বা সিন্স পাস্ট টেন্স থাকলে পরে কি পাস্ট টেন্স, ওবিকল সিমিলার। ঠিক আছে, সেম, কারণ সেম দো বা অলদো এগুলো সব কিছু কমপ্লেক্স সেন্টেন্স আমরা ইউজ করি। আর এগুলো সব কমপ্লেক্স মাত্রা, মানে এগুলো সাবঅর্ডিনেট ক্লজ। আমার সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, নিশ্চিত আমার প্রিন্সিপাল ক্লজটা কোন টেন্স ছিল, প্রেজেন্ট টেন্স ছিল, এটা মাথায় রাখেন। তাহলে দো বা অলদো যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট টেন্সের পরটা প্রেজেন্ট টেন্স হবে, আর যদি পাস্ট টেন্সের পরটা কি হবে, পাস্ট টেন্স হবে। দেখি আমরা, দো হি ইজ রিচ, তবে অর্থটা কত হবে দেখেন স্যার, বিপরীত অর্থপূর্ণ বাক্য বসাতে হবে, মানে সিমিলার, একই রকম বসাতে পারবেন। যদিও বা সে ধনী, সে ধনী, he wants assets more and more, সে আরো বেশি কি চায়, সম্পদ চায়। যদি বা সে ধনী, he wants more, সে আরো চায়, তার সম্পদ আরো চাই সে। যেমন although the water was dirty, যদি বা পানিগুলো কি ছিল, নোংরা ছিল, তাহলে পাস্ট টেন্স নোংরা পানি কেউ পান করবে, করবে না, যেহেতু অপোজিট বলছে, তাহলে আমরা কি করবো, পান করবো। তো although the water was dirty, আমি যদি বলি they drank it, drink এর পাস্ট ফর্ম দেখে, যদিও বা পানিগুলো নোংরা ছিল বা ময়লা ছিল, তারা এগুলোকে পান করেছিল, তাহলে কি পাস্ট টেন্স হয়ে গেছে না স্যার, বিপরীত অর্থপূর্ণ। এটাকে আমি একটু বড় করে লিখে ফেলছি, মনে হচ্ছে আপনি চাইলে এটাকে আমি শর্ট করে লিখতে পারেন। Though he is rich, যদিও সে ধনী, he is a great সে মহাকৃত। বিপরীত, আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা অর্থপূর্ণ দিয়ে দিলে হবে, তবে জাস্ট অর্থটা একটু সেম টেন্সে রাখবেন, সেন্টেন্সটা সেম টেন্সে রাখবেন, অর্থ একটু বিপরীত করে হয়ে যাচ্ছে। Although the water was dirty, they drank it, past tense হয়ে গেছে। In spite of working hard, দেখেন in spite of একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স হচ্ছে না, এখানে সুবিধাপূর্ণ একটা সুবিধা হয় কি, নিজের ইচ্ছা মতো প্রিন্সিপাল ক্লজটা বসানো যায়। যেমন ধর in spite of working hard, he failed in the exam, সে পরীক্ষায় ফেল করেছিল, he failed in the exam। দেখেন, সে যদি এত বেশি কঠোর কাজ করে, তাহলে সে তো ফেল করার কথা নয়, কিন্তু সে আলটিমেটলি কি করছে, ফেল করছে, he failed in the exam।
তার মানে আমরা শিখেছি এখানে দো বা অল থাকলে যে টেন্সে থাকলে আমরা পরটাকে সেই টেন্সে করে দেব, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, আর পাস্ট থাকলে আমরা কি করব, পাস্ট টেন্সে করে দেব। তবে বিপরীত অর্থ কোনটা? আজকে ভয় হয়েছে মানে কোন একটা কাজ করার পেছনে একটা আমাদের ভীতিকর পরিস্থিতি মানে তৈরি হয় না। তখন আপনি এক্সাম দিতে যাচ্ছেন, মনে মনে ভাবেন হে আল্লাহ আমার কাছে কমন আসবে কিনা বা কমন পড়বে কিনা, একটা মনে মনে টেনশন কাজ করে, এই এটাকে বলা হচ্ছে কি লিস্ট। যদি কখনো লিস্ট থাকে এই ক্ষেত্রে দেখেন সাবজেক্টের উপর আপনার শুড বা মাইট বলবে, তবে অলওয়েজ বি ওয়ান। তো মাথায় রাখতে হবে ওয়ার্ডটি হবে অ্যাফার্মেটিভ আর অর্থটি হবে নেগেটিভ অর্থপূর্ণ। যেমন আমি যদি বলি ওয়ার্ক ফার্স্ট, লিস্ট, দেখেন ইউ শুড, রিচ বা ক্যাচ হবে এখানে হবে, দেখেন ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য ট্রেন। বা ঠিক আছে, তবে মাথায় রাখবেন এটা সবসময় কি হবে, নেগেটিভ অর্থপূর্ণ, নেগেটিভ অর্থপূর্ণ। আমি বারটাকে নেগেটিভ করতে হবে বলিনি, বারবার অর্থটা হবে কিরকম, নেগেটিভ। যেমন ধরেন আপনি যে এখানে বলতেন ইউ শুড ক্যাচ, সে ট্রেনটি ধরতে পারবে সামথিং, পজিটিভ। মিস করা মানে তো কি নেগেটিভ হয়ে গেছে। যেমন ধরেন পাস ফেল, যে পরীক্ষায় এখানে নেগেটিভ কোনটা, ফেলটা, এই ফেল ওটা দিবে, এটাকে বলছে কি নেগেটিভ অর্থ। যেমন রিডাইরেক্টিভলি লেস্ট, তুমি কি করো মনোযোগ দিয়ে করো, অন্যথায় ইউ শুড অথবা ইউ মাইট, ইউ শুড পাস ইন এক্সাম হবে নাকি ফেল ইন এক্সাম হবে, এই যে ফেল নেগেটিভ অর্থ, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এখানে আপনার ইচ্ছে, আপনি চাইলে শুড দিতে পারেন অথবা আপনি চাইলে মাইটও দিতে পারেন। আশা করি এটাতে কারণ কোনো সমস্যা না। আবার বলছি আমি লেস্টের বাংলা এটা আরেকটা মিনিং আছে, আট করে মিনিং হয় আমরা বলি কোন একটা কাজের পেছনে বা ভয় ভীতি যেটা কাজ করে বা পাছে ভয় হয়েছে, এটার মিনিং হচ্ছে অন্যথায়। আপনি একটা ভাবতে পারেন মিনিং হচ্ছে কি অন্যথায়, ফার্স্ট লেস্ট অন্যথায় ইউ শুড মিস দ্য ট্রেন। রিড অ্যাটেন্টিভলি ভালো করে মনোযোগ দিয়ে করো, অন্যথায় তুই পরীক্ষা কি করো, ফেল করবে। এই যে আশা করি লেস্ট থাকলে কার কোনো সমস্যা হওয়ার কথা নয়, তো আপনারা বুঝছেন। তার মানে আমাদের 11টা রুলস এর মধ্যে কয়টা শেষ হয়ে গেছে, 9টা, রাইট? আর 2টা বাকি আছে। এবার আরেকটা রুল আমরা দেখি, এটা হচ্ছে till বা as long as থাকলে দেখেন প্রেজেন্ট পরে কি প্রেজেন্ট অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ, এখানে দুটো হতে পারে। আপনি যে till ওয়ার্ডটা ইউজ করেন, আপনার যদি মন চায় আপনি অ্যাফার্মেটিভ ইউজ করতে পারেন, আবার চাইলে কি করতে পারেন নেগেটিভ। তো মাথায় রাখতে হবে যদি আনটিল থাকে, আনটিল ওয়ার্ডটা এমনি নেগেটিভ, কিন্তু তখন পরবর্তীতে আপনাকে ইউজ করতে হবে অ্যাফার্মেটিভ ইউজ করতে হবে। আমি একটু ডিফাইন করি স্যার, আপনার এখানে যে টিল আছে না স্যার, টিল ওয়ার্ডটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটার পরে আপনি অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটো ইউজ করতে পারেন। যদি কখনো আনটিল থাকে, আনটিল ওয়ার্ডটা যেহেতু নেগেটিভ, আপনার পরবর্তীতে অবশ্যই কি করতে হবে, অ্যাফার্মেটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে দেখেন, she you wait here till, তাহলে ওয়েটটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স না? এই জন্য আমি পরটাকে কোন করে দিলাম দেখেন, কোন টেন্স করে দিলাম, প্রেজেন্ট টেন্স। আই রিটার্ন অথবা আই ডোন্ট কাম ব্যাক, অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ, আপনি দুটোই করতে পারেন। প্রেজেন্ট টেন্স থাকায় এটাকে প্রেজেন্ট টেন্সে করে দিলাম, আই রিটার্ন, রিটার্ন টু দি রিটার্ন। অথবা দেখেন she waited for me until, এই সেম সেন্সটা দেখেন until এর আগে যেহেতু আমি পাস্ট টেন্স ইউজ করছি, এখন আমার ইউজ করতে হবে কি আই রিটার্ন, রিটার্ন পাস্ট টেন্স, অথবা আই কেম ব্যাক। wait here till, এটা as usual আই রিটার্ন, আপনার সুবিধা। অর্থাৎ যেই টেন্সের থাকবে সেই টেন্সের আপনি পরিবর্তন করে দেবেন। এখন যদি আমি আপনাকে বলি, এখন তো একটা রুল আছে বাই যুক্ত, তবে এটার আগে এটা তো যাওয়ার আগে আপনাকে কয়েকটা জিনিস একসাথে করে দিই। এই যে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট জিনিসটা কি কি রুলসের সাথে আপনি শিখছেন একটু মনে করে দিন। দেখেন স্যার, অ্যাজ বা সিন্স যদি আপনাকে কি বুঝাই, কারণ আরটা শিখছেন কি দো বা অলদো, আরেকটা এটা শিখছেন till অথবা আনটিল। 11টা রুলসের মধ্যে এই তিনটার ক্ষেত্রে আপনি একটা জিনিস শিখছেন, এগুলোর সাথে যদি কখনো প্রেজেন্ট টেন্স হবে তার মানে পরেরটা কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। অপরদিকে এগুলোর সাথে যদি কখনো পাস্ট টেন্স হয় তাহলে পরের কোর্সটা কোন টেন্স হবে, পাস্ট টেন্স।
আমি অর্থাৎ 1 থেকে 10 নাম্বার রুলস পর্যন্ত যেগুলো সিমিলারিটি আছে আমি আপনাকে এক জায়গায় করে দিলাম। মানে প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে কি পাস্ট টেন্স, এটা এক জায়গায় এনে দিলাম। পরে একটা টেকনিক আছে, এটা আমি 11 নম্বর রুলসটা শেষ করার পরে আপনাকে দিয়ে দেব। যদি এটা হয় এবার খেয়াল করেন এই সেন্টেন্স বায়ুযুক্ত ক্লজটি যদি থাকে কখনো কি বসে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে, অপরদিকে উইদাউট বা আনলেস থাকলে আমরা কি ইউজ করি ক্যান নট অথবা উইল নট। আমরা দেখেন বাই ওয়ার্কিং হার্ড, বায়ুযুক্ত ক্লজটি অ্যাফার্মেটিভ, এজন্য আমরা এখানে কি লিখি ইউ ক্যান অথবা ইউ মে, ইউ ক্যান শাইন ইন লাইট। অপরদিকে দেখেন উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, উইদাউট ওয়ার্ডটা কি নেগেটিভ না, শুধুমাত্র আপনি এখানে ক্যান জায়গাতে কি দেন ইউ কান্ট পাস ইন দ্য এক্সাম, ইউ কান্ট পাস ইন দ্য এক্সাম। কারণ কেন দেখেছেন একটা অ্যাফার্মেটিভ আর একটা কি নেগেটিভ, সেটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স যে প্রিপোজিশন যুক্ত ক্লজ থেকে সাবজেক্ট ক্লজ আপনি তো যে কোনটা দিতে পারেন। আনলেস ইউ ট্রাইড হার্ড এন্ড সল, দেখেন আনলেস যুক্ত ক্লজটি কোনটা না দেখুন তো আপনি পাস্ট টেন্সে আছে, তাহলে এখন কি আপনি আর ক্যান নট দিবেন নাকি কুড নট দিবেন? প্রেজেন্ট টেন্সে আমরা ক্যান নট ইউজ করি, পাস্ট টেন্সে আমরা কি কুড নট ইউজ করি। আনলেস ইউ ট্রাইড হার্ড এন্ড সোল, তুমি যদি কি করো মনে করে বা তুমি যদি কঠোরভাবে প্রসেসটা না করো, তাহলে আপনি লিখতে হবে ইউ, যেহেতু পাস্ট টেন্স, you don't expect a good result, তুমি কখনো একটা ভালো ফলাফল কি করতে পারো না, আশা করতে পারো না। দেখেন স্যার যেহেতু পাস্ট টেন্স আমি ইউজ করলাম, don't ইউজ করলাম, be one বাকি একটা অবজেক্ট দিয়ে দিলাম। unless you are united you will not prosper, যতক্ষণ না তোমরা একত্রিত হবে তোমরা কখনো কি করতে পারবে না, উন্নতি করতে পারবে না। এবার এই যে ক্যান অথবা কান্ট অথবা কুডন্ট, এই জিনিসগুলো একটা আমি আপনাকে এবার সিমিলার করি, আপনার মনে করে কিনা দেখেন তো। এর বায়ুযুক্ত সাবজেক্ট প্লাস ক্যান বা মে, এটার সাথে আপনার সো দ্যাট মিল আছে কিনা দেখেন তো স্যার। সো দ্যাট যদি অ্যাকশন থাকে আমরা ক্যান অথবা কি ইউজ করি, মে ইউজ করি, যদি কখনো পাস্ট টেন্স হয় আমরা কুড অথবা কি ইউজ করি, মাইট ইউজ করি, ঠিক সেম। অপরদিকে উইদাউট আনলেস, এটার সাথে আপনার মনে আছে কিনা দেখেন তো, এই সেম রুলস এটার সাথে সো ডট ডট দ্যাট, হ্যাঁ ওখানে ক্যানাডা তো উইন্ডোর জায়গায় কি ছিল ম্যান অফ ছিল, এখানে কি উইন্ডোর কুড নট, আমি আপনাকে মনে রাখার জন্য বলছিলাম ক্যান নট ইউজ করেন, এখানে আপনি কুড নট ইউজ করেন। সো ডট ডট দ্যাট নেগেটিভ যদি থাকে প্রেজেন্ট টেন্সে ক্যান নট, পাস্ট টেন্সে হবে কুড নট, সেম রুল এই দুটো। তাহলে মনে রাখার উপায় কি উইদাউট আনলেস হচ্ছে কি সো ডট দ্যাট এর সাথে মিট, অপরদিকে বাই প্লাস যুক্ত যে ক্লজটি সেটা সো দ্যাট এর সাথে মিট। এগুলো সবগুলো যদি হয়ে যায় এবার আমরা আমাদের আরো কিছু হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট একটা কানেকশন আছে, এটা একটু আপনাকে করব। যেমন দেখেন স্যার পাস্ট ইনডিফিনিটের সাথে যে একটা পাস্ট পারফেক্ট টেন্সের যে একটা কানেকশন আছে, এটা কোথায় কোথায় করছেন আমি আপনাকে দেখেন। আপনি সিন্স ইউজ করছেন যেটা সময় বোঝায়, যেটা কি সময়। এগুলা ক্ষেত্রে আমরা শিখেছি কি আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে পরে কি হয় পাস্ট পারফেক্ট টেন্স, আমরা সেটা একটু শিখেছি। আরেকটা শিখেছেন কি অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা কি অ্যাজ দো, আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে পরে কি হয় পাস্ট পারফেক্ট টেন্স হয়, আপনি সেটাও শিখছেন। আরেকটা শিখছেন কিরকম দেখেন বিফোর আফটার, বিফোর আফটার, এটা হলো আপনি কি শিখছেন এই যে ওয়ার্ডগুলো আমি লিখে দিয়েছি এগুলো, হ্যাঁ এখানে আবার প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেটা পরে ব্যাপার। আমি জাস্ট যতটুকু পারি আপনাকে যেগুলো সিমিলারিটিস আছে মনে রাখার জন্য আমি সেটা অ্যাড করে দিচ্ছি 11 রুলসের মধ্যে। এগুলোর আগে যদি কখনো পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আপনার পরে কোনটা আসলে পাস্ট পারফেক্ট। আমি এখানে আগে পরে দেওয়া যাবে না কারণ সময় পরিষেবা ব্রেক করবে, এই জন্য আমি আপনাকে টেকনিক্যালি বলবো এটা এগুলোর সাথে সবসময় দুইটা টেন্সের কি থাকে সম্পর্ক থাকে, একটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যেটা মিসিং থাকবে জাস্ট আপনি ওই জিনিসটা বসিয়ে দিবেন। আপনি সিন্সের সাথে তো ইউজুয়ালি কি হয় পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট থাকলে সম্পর্কটা আছে, অ্যাজ ইফ অ্যাজ দো পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট সম্পর্ক আছে। বিফোর আফটার যেটা মিসিং থাকে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্টের মধ্যে যেটা মিসিং থাকে কি সেটাকে আপনি এখানে বসিয়ে দিবেন। এটার সাথে আপনি আরেকটাকে কানেক্ট করতে পারেন, কোনটা মনে আছে আপনার ওই যে নো সুনার হ্যান্ড,
এটা পারফেক্ট টেন্স দেওয়া থাকে, এরপরটা অলওয়েজ কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এই হচ্ছে মূলত টোটাল কমপ্লিট সেন্টেন্সের রুলস। এই যে 11টা রুলস আছে, ইনশাআল্লাহ আপনি যদি প্রিভিয়াস ঘুরে যতগুলো প্র্যাকটিস আপনি যদি দেখেন ঘুরে ফিরে 11 রুলসের মধ্যে থেকে আছে। এখন যদি বলুন স্যার যদি এই 11 রুলসের মধ্যে না থাকে, স্যার এটা নিশ্চিত করে একটা ফ্রেজ বা ক্লজ থেকে দেওয়া থাকবে, যেটা আমার আমার আপনি পরবর্তী ক্লাসকে একটু দেখে নিলে হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম।